হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি ন্যারেশন শিখতে চান, সেটা আবার টেন্স ছাড়া? তো টেন্স ছাড়া যদি ন্যারেশন শিখতে চান তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আপনাদের লাইফে ঠিক এমনটাই ঘটেছে, যখনই আপনি ন্যারেশন শিখতে গিয়েছেন, কখনো কোনো টিচারের কাছে, কখনো কোনো ম্যাডামের কাছে, কখনো কোনো ভাইয়াদের কাছে, আপুদের কাছে, তারা আপনাকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর সেটা হলো আপনাকে টেন্স শিখতে হবে। আর এই যে টেন্স শিখতে হবে, এই কথাটি শুনেই কিন্তু আপনারা ন্যারেশন শেখা হয়নি, টেন্স শেখার ভয়ে। নতুন একটি অভিনব পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো ন্যারেশন শিখতে যাচ্ছেন, সেটা আবার টেন্স ছাড়া। তো দেরি না করে চলুন আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আপনি যদি অভিনব স্টাইলে ন্যারেশন শিখতে চান তাহলে অবশ্যই আমার মতো এরকম একটি ছক এঁকে নিন। দেখুন এখানে দারুণ একটি ছক আমি আপনাদের জন্য এঁকেছি, এবং যে ছকটির মাধ্যমে অত্যন্ত সহজভাবে কিন্তু এই ন্যারেশনটি বোঝা যাবে। তো তার আগে আমি একটু ন্যারেশনের কিছু বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করতে চাই। মেইনলি ন্যারেশন মিন্স উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। আর যে স্পিচটা একেবারে হুবহু তুলে ধরা হয় সেটাকে বলে ডিরেক্ট স্পিচ, আর যেটাকে একটু এদিক ওদিক করে বলা হয় সেটা ইনডিরেক্ট স্পিচ। ওকে ভিউয়ার্স, তো এরপরে আমরা দেখি এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে ডিরেক্টে, যে হি সেড টু মি আই লাভ মাই মাদারল্যান্ড। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব, কারণ এখানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম ধাপ, তিনটা ধাপে আমরা ঠিক এই ন্যারেশনটা শিখে যাব। তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে হিটা রয়েছে এখানে, হি কি? এই হি কিন্তু একটা স্পিকার, এটা স্পিকার, নট সাবজেক্ট। মি এটা কি? এটা লিসেনার, স্পিকার, লিসেনার। আর এই যে সেইড টু রয়েছে এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব, আর এই পুরোটা মিলে রিপোর্টিং স্পিচ। আর এটাকে বলা হয় ইনভার্টেড কমা, আর এই যে পুরো যে অংশটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচ। আই হোপ যে একেবারে সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু আলোচনা করেছি এখানে আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো মেইনলি এখানে মনে রাখার যে বিষয়টা সেটা হলো এইটুকু কিন্তু রিপোর্টিং স্পিচ, আর এটা হলো রিপোর্টেড স্পিচ। তো আমরা প্রায় ভুল করে থাকি এটাকে রিপোর্টিং ভার্ব বলে। হ্যাঁ, এটা রিপোর্টিং ভার্ব, বাট পুরোটা মিলে কিন্তু রিপোর্টিং স্পিচ। ওকে, তো নেক্সট আমাদের এখানে যে বিষয়টি বোঝার সেটা হলো আমরা এই ন্যারেশনটিকে বোঝার জন্য তিনটা ধাপে আলোচনা করব। আর এই তিনটা ধাপ যদি আলোচনা আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন তাহলে আই হোপ যে ন্যারেশনের অল ডাউট কিন্তু আপনাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমরা এখানে যে বিষয়টি এখন দেখব সেটা হলো, আমি এখানে আপনাদের ন্যারেশন শেখানোর সুবিধার্থে যে কাজটি করেছি সেটা হলো নিচে একটি ছক করেছি, আর এই ন্যারেশনকে তিনটা ধাপে বিভক্ত করেছি। একটা সেন্টেন্সকে আপনি যখন ন্যারেশন শিখবেন, আপনি ন্যারেশন শেখার সময় আপনাকে মনে রাখতে হবে যে তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। কি কি স্টেপ? ফার্স্ট স্টেপ হলো এই যে সেইড টু, যেটাকে রিপোর্টিং ভার্ব বলছি আমরা, সেটাকে বেছে নিতে হবে প্রথম ধাপ হিসাবে। তারপর ইনভার্টেড কমা, আমরা যেটা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমাটাকে সেকেন্ড স্টেপ হিসেবে ধরে নিতে হবে, আর ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটি রয়েছে এটিকে থার্ড স্টেপ হিসেবে ধরে নিতে হবে। যদি আপনি ন্যারেশন শিখতে চান তাহলে এই স্টেপ ফলো করুন, এবং আই হোপ যে এটা একটা নতুন এবং অভিনব মেথড। এই মেথডের মাধ্যমে আপনি খুব সহজে, খুব ইজিলি কিন্তু এই ন্যারেশন শিখে যাবেন। তো ভিউয়ার্স, এবার একটু লক্ষ্য করুন, আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আমরা দেখতে পাচ্ছি। প্রথম ধাপ রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় ধাপে আছে ইনভার্টেড কমা। এই দুইটার পরিবর্তন কিন্তু নির্ভর করে তৃতীয় ধাপের সেন্টেন্সের উপরে। কিসের উপরে? তৃতীয় ধাপের সেন্টেন্সের উপরে। কারণ সেন্টেন্স না জানলে আপনি সেক্ষেত্রে কিন্তু এই ন্যারেশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই সেন্টেন্স চিনতে হবে। তো নর্মালি আমরা জানি যে সেন্টেন্স কিন্তু 5 প্রকার। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 ধরনের সেন্টেন্স কিন্তু আমরা চিনি এবং জানি। সো সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো আপনাকে যে কাজটি করতে হবে ভিউয়ার্স সেটা হলো, আপনি এই সেন্টেন্সটিকে বিভিন্ন ধরনের সেন্টেন্স একটু মনে মনে ভেবে নিন, একটু ধরে নিন যে আপনি এখন ডোনাল্ড ট্রাম্প, আপনি এখন বিল গেটস, ও সরি,
বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প এগুলো ভাবার দরকার নেই। এখন ভাবুন আপনি ন্যারেশন শিখছেন, আর ন্যারেশন শেখার জন্য এই একটি বাক্যকেই 5 ধরনের বাক্য মনে মনে ভাবতে শুরু করুন, জাস্ট একটু বোঝার সুবিধার্থে। ভিউয়ার্স, ন্যারেশন বোঝার ক্ষেত্রে এই ছকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি। তো প্রথমে এই ছকের এখানে দুটো স্টেপ দেওয়া আছে। তো আমি প্রথম স্টেপ নিয়ে প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব ফার্স্ট স্টেপ, অর্থাৎ প্রথম ধাপ নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি বাক্যটি অ্যাসার্টিভ হয়, দ্যাট মিন্স এই বাক্যটিকে আপনাকে মনে মনে ভাবতে হবে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 ধরনের বাক্যকে মনে মনে ভাবতে হবে। একটি বাক্য লিখুন, লিখে এইভাবে ঠিক আমার মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেখুন, যদি বাক্যটি অ্যাসার্টিভ হয় তাহলে এই সেইড টুর পরিবর্তে কি হবে? টোল্ড হবে। যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয় তাহলে সেইড টুর পরিবর্তে এখানে হবে আস্কড হবে। যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি জাতীয় অর্থ প্রকাশ করে। তো এরকম আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থ প্রকাশ করলে তখন আমাদের একটু বুঝে এটা করতে। তো এই বাক্যটা যদি ইম্পারেটিভ হয় এবং সেটা যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার বসাবো সেইড টুর পরিবর্তে। বাক্যটি যদি নিষেধ বোঝায়, ইম্পারেটিভ হয় এবং নিষেধ বোঝায়, তাহলে আমরা এখানে ফরবিড ইউজ করব। যদি বাক্যটি ইম্পারেটিভ হয় এবং অনুরোধ বোঝায় তাহলে অবশ্যই এখানে হবে রিকোয়েস্টেড। যদি বাক্যটি উপদেশ বোঝায়, এই বাক্যটি ইম্পারেটিভ হবে এবং যদি উপদেশ বোঝায় তাহলে এখানে হবে সেইড টুর পরিবর্তে অ্যাডভাইসড। যদি বাক্যটি প্রস্তাব বোঝায় তাহলে সেইড টুর পরিবর্তে হবে প্রপোজড। ভিউয়ার্স, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি অর্থ বোঝাচ্ছে। এত অর্থ মাথায় ঢুকছে না, কিভাবে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে একটি ওয়ার্ড বসাতে হবে? অর্ডার্ড, কমান্ড, নাকি অ্যাডভাইস, নাকি রিকোয়েস্টেড, প্রপোজড, কোনটা? পাজল হয়ে গিয়েছেন, তাই তো? আমি এখানে একটি মহা ঔষধ দিয়ে দিচ্ছি, সেটা হলো টোল্ড। এই টোল্ড শব্দটি যদি আপনি বসিয়ে দেন তাহলে হয়ে যাবে। যদিও এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, তারপরেও যারা ভালো বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি টোল্ড বসিয়ে দিলেই কিন্তু আপনার এই যাবতীয় ঝামেলা মিটে যাবে। তো চলুন এবার ভিউয়ার্স, আশা করি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে সেইড টু পরিবর্তন করতে হবে বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন। এবার চলে আসুন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো অপটেটিভ সেন্টেন্স যদি হয়, দ্যাট মিন্স এই যে তৃতীয় স্টেপে যে সেন্টেন্সটি, কারণ প্রথম ধাপ দ্বিতীয় ধাপের পরিবর্তনটা নির্ভর করবে তৃতীয় ধাপের সেন্টেন্সের উপরে, বাক্যের উপরে। তো এই বাক্যটি যদি এখন অপটেটিভ হয় তাহলে অপটেটিভ হলে আমরা এখানে এই সেইড টুর পরিবর্তে কি বসাবো? যদি বাক্যটি অপটেটিভ হয় এবং বাক্যটিতে যদি আল্লাহ বা গড থাকে, এই বাক্যটিতে যদি আল্লাহ বা গড থাকে তাহলে এই সেইড টুর পরিবর্তে হবে প্রেইড। কি হবে? প্রেইড। আর যদি এই বাক্যটিতে আল্লাহ বা গড না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে উইশড। কি হবে? সেক্ষেত্রে উইশড। ওকে, দ্যাট মিন্স আল্লাহ বা গড না থাকলে অন্য সব ক্ষেত্রে আপনাকে ভিউয়ার্স উইশড এই শব্দটি ইউজ করতে হবে এই সেইড টুর পরিবর্তে। ওকে, হয়ে গেল 4 নাম্বার সেন্টেন্সের ব্যাপারে কি করতে হবে সেটা। এবার চলে আসি আমরা 5 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? এক্সক্লেমেটরি, এই বাক্যটি যদি এক্সক্লেমেটরি হয় তাহলে সেইড টুর পরিবর্তে আমাদেরকে বিভিন্ন রকমের ওয়ার্ড ইউজ করতে হতে পারে ওখানে। তবে মেইনলি আমাদেরকে মনে রাখতে হবে এই বাক্যটি এক্সক্লেমেটরি হয় এবং আনন্দ বোঝায়, তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিফ। যদি লজ্জা বা ঘৃণা বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ শেম। যদি বাক্যটি বিস্ময় বা অবাক এরকম কোনো বিষয় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ অন্ডার বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজড বসবে। ভিউয়ার্স, আই হোপ যে আমাদের যে প্রথম ধাপের যে কাজ ছিল সে কাজ কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ভিউয়ার্স, এইবার আমরা এই চার্টের দ্বিতীয় ধাপটি বোঝার চেষ্টা করব, অর্থাৎ ইনভার্টেড কমাকে কিভাবে পরিবর্তন করতে হয়, কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়। তো প্রথমে আমি বলে রাখি, বিশেষ করে
তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দ্যাট হয় ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। বাকি থাকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, তো সেটা আমরা দেখব। ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করুন, আমি অলরেডি বলেই ফেলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, অপটেটিভের ক্ষেত্রে দ্যাট বসে, এক্সক্লামেটরির ক্ষেত্রে দ্যাট বসে। আবার এটাও বলেছি দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে ভিন্ন। তো কোন দুইটা? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে রিপোর্টেড স্পিচে এবং সেটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে, সাহায্যকারী ক্রিয়া দিয়ে, তাহলে সেক্ষেত্রে এখানে বসবে ইফ বা হোয়েদার। আর বাক্যটি ইন্টারোগেটিভ কিন্তু ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি অপরিবর্তিত থেকে যাবে। ভিউয়ার্স, এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাকে সরানোর জন্য আমাদের কি করা দরকার। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি আমরা জানি যে বিভিন্নভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে বিভিন্নভাবে। তো কীরকম সেটা? ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট দিয়ে শুরু হতে পারে। তো এরকম বিভিন্নভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। এখানে কি বসবে ভিউয়ার্স? টু বসবে। যদি ডোন্ট দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে নট টু বসবে। যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে নেভার টু বসবে। যদি লেট দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের অবশ্যই দ্যাট ইউজ করতে হবে। ভিউয়ার্স, এই ছিল দ্বিতীয় স্টেপের কাজ। তো দ্বিতীয় স্টেপের কাজও শেষ হয়ে গেল। আই হোপ যে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ আপনারা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। এবার আমরা চলে যাব ন্যারেশন শেখার তৃতীয় পর্বে। ভিউয়ার্স, ন্যারেশন শেখার তৃতীয় ধাপে আপনাদের যে বিষয়টি কাঙ্ক্ষিত বিষয়, মানে যেটা আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে টেন্স ছাড়া ন্যারেশন শেখার বিষয়টি, তো সেই টেন্স ছাড়া ন্যারেশন শেখার বিষয়টি নিয়েই কিন্তু এখন আমি আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে ন্যারেশন শিখতে গেলে টেন্স ছাড়াই শেখা যায়, সেটা হলো যদি ভার্বের ফর্মগুলো জানা থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্ম যদি জানা থাকে ভিউয়ার্স, অবশ্যই আপনি টেন্স ছাড়া ন্যারেশন শিখে যাবেন। তো দেখি সেই ট্রিক্সটা একটুখানি। ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি এই তৃতীয় ধাপের সেন্টেন্সের মাঝে আমাদের তো টেন্সের পরিবর্তন করতে হলে মেইনলি ভার্বেরই পরিবর্তন করতে হয়। সো ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ V1-এ থাকে তাহলে V2 করতে হবে, অর্থাৎ পাস্ট ফর্ম। V2 থাকলে অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 বসাতে হবে। ওকে ভিউয়ার্স, অ্যান্ড দেন এবার একটু লক্ষ্য করুন, অ্যাম ইজ আর থাকলে অজ ওয়ার বসাতে হবে, অজ ওয়ার থাকলে হ্যাড বিন বসাতে হবে। ওকে, হ্যাভ বা হ্যাজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাড বসাতে হবে। আর হ্যাড থাকলে হ্যাড অর্থাৎ ডাবল হ্যাড বসবে। শুধুমাত্র একটা হ্যাড যদি, মানে এই হ্যাডটি যদি মেইন ভার্ব হিসাবে বাক্যে থাকে তাহলে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই ডাবল হ্যাড বসাতে হবে, অর্থাৎ দুটো হ্যাড বসাতে হবে। ওকে ভিউয়ার্স, ডু নট থাকলে ডিড নট, ডাজ নট থাকলে ডিড নট থাকলে হ্যাড নট প্লাস V3, ডু ডাজ থাকলে V2, ডিড থাকলে হ্যাড প্লাস V3। এবার দেখি, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট। যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেক্ষেত্রে মাস্টই থেকে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। আর মাস্ট যদি বাধ্যবাধকতা না বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাড টু বসাতে হবে। তো ওরকম হ্যাভ টু হ্যাজ টু থাকলে সেক্ষেত্রেও হ্যাভ টু হ্যাজ টু পরিবর্তিত হয়ে সেটাকে হ্যাড টু করতে হয়। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেন্স থাকলে দেন্স। ওকে, তারপরে দেখছি টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে,
yesterday থাকলে the previous day, last থাকলে the previous, hither thither, thus in that way, so থাকলে that is হয়, ago থাকলে before, আর today থাকলে that day। তাহলে এই যে কিছু শব্দ আমি এখানে রেখেছি, কিছু টাইম ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ডের পরিবর্তন আছে এখানে। তো এইগুলো যদি ঠিক এইভাবে পরিবর্তনগুলো যদি করা হয় আর এইগুলো যদি ঠিক একটু টিএম করা যায়, দ্যাট মিন্স টানা মুখস্থ, এগুলো যদি টানা মুখস্থ করা যায় তাহলে আমি বলবো যে টেন্সের কোনো প্রয়োজন নেই এই ন্যারেশন শেখার ক্ষেত্রে। ভিউয়ার্স, ন্যারেশন বিষয়ে এবার কিছু খুঁটিনাটি কথা বলবো। আর খুঁটিনাটি বিষয়গুলো হলো এই যে এই যে রিপোর্টিং ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। আবার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই টেন্সের পরিবর্তন হয় না। আরও একটা লক্ষণীয় বিষয় সেটা বলি, এই রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রেও কিন্তু এর টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ টেন্সটি অপরিবর্তিত থেকে যায়, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না। টেন্সের কথা তো আসলে বলবোই না, কারণ টেন্স ছাড়াই আমরা ন্যারেশন শিখছি। সো এখানে শুধুমাত্র ভার্বের কোনো পরিবর্তন হয় না ইউনিভার্সাল ট্রুথ হলে। ভিউয়ার্স, খুঁটিনাটি বিষয়ে আরও একটি বিশেষ জিনিস লক্ষণীয়, সেটা হলো যে কোনো ধরনের বাক্যকে, অর্থাৎ 5 ধরনের বাক্য আছে, ওই 5 ধরনের বাক্যকে কিন্তু যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় অবশ্যই অ্যাসার্টিভে রূপ দিতে হয়, মানে প্রত্যেকটি বাক্যই অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। ওকে ভিউয়ার্স, তো আমি টেন্স ছাড়া যে ন্যারেশন শেখাতে চেয়েছিলাম সে বিষয়টি আশা করি যে আজকের মতো আপনাদের বোধগম্য হয়েছে এবং সার্থক ক্লাস। ওকে, তো এই ক্লাসটিকে আরও বেশি প্রাণবন্ত করতে এখন আমরা চলে যাচ্ছি উদাহরণে। ভিউয়ার্স, আমরা তো 3টা ধাপই শিখে গেলাম, তো এই 3টা ধাপের প্রয়োগটা এখন একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স, ঠিক একেবারে আমার ভিডিও শুরুতেও ছিল, এখনও পর্যন্ত আছে। তো 3টে স্টেপের পরিবর্তন আসলে কি করে করতে হয় সেটা আমরা একটু দেখি। তো এখানে প্রথম ধাপের পরিবর্তন করব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখতে হবে বাক্যটি কোন ধরনের বাক্য। এই বাক্যটি কিন্তু অ্যাসার্টিভে আছে। সো অ্যাসার্টিভে যেহেতু আছে, আমাদের যদি আমরা সেই ফ্ল্যাশব্যাকে যাই, একটু যদি মনে করার চেষ্টা করি যে অ্যাসার্টিভ বাক্য হলে সেই টুর পরিবর্তে অবশ্যই টোল্ড বসে। সো এখানে কি বসবে, সেই টুর পরিবর্তে একটি টোল্ড, আর মি বসে গেল। আমরা এটাও শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে, অর্থাৎ দ্বিতীয় ধাপের পরিবর্তনে দ্যাট বসবে। তারপরে এখন পার্সন পরিবর্তনের ব্যাপার চলে আসে। তো পার্সন পরিবর্তনের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সূত্র প্রয়োগ করে থাকে। আমি একটা কথাই বলি, শুধু অর্থ বুঝে কে কাকে উদ্দেশ্য করে কোন কথাটা বলেছে, কোন পার্সনের সাথে কোনটা যায়, এটা একটু খেয়াল করলেই কিন্তু পার্সন পরিবর্তনটা খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি সে আমাকে বলল আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। তো কে বলল, নিশ্চয়ই সে বলল। তো সে যেহেতু সে বলেছে তাহলে আইটা এখানে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। আইটা হি হয়ে গেল। লাভ আছে, এটা হলো V1, সো এটা হয়ে যাবে V2, সো লাভের V2 হলো লাভড। মাই আছে, মাই আমার কথা বলা হয়েছে, যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে, তো পজিটিভ থাকলে মাই থাকলে হয়ে যাবে, যেহেতু এখানে হি তাহলে হির সাথে হয়ে যাবে হিজ। আই ছিল মাই, হি আছে হিজ হবে। ওকে, দেন মাদার ল্যান্ড, পরবর্তী অংশ ঠিক থেকে যাবে। ওকে, তো এই হলো ব্যাপার। ভিউয়ার্স, যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের এই ক্লাসটি দারুণ একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। জানি না কতটুকু সার্থক হয়েছে আজকের ক্লাস। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ক্লাসটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশানসগুলো পাওয়ার জন্য। আজকের মতো আমি আবু হানিফ এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সি ইউ, বাই বাই।